আসসালামু আলাইকুম সকলকে সুস্বাগত হালকাস্টেন ইনফিনিটি স্কুলের একটা নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের। আজকে আমরা তোমাদের সামনে নিয়ে আসছি তোমাদের মাহবুবুর রহমান জিপ্রান ভাইকে, যে বর্তমানে পড়াশোনা করছে বুয়েটে। তোমরা বলতে পারো যে ভাই বুয়েটের ভাই আমাদের সামনে আসে এখন কি করবে, ঠিক আছে। আসলে আমরা আজকে ভাইয়ের কাছে জানতে যাবো যে ভাই আসলে ক্লাস 8-এ ভাইয়ের জীবনটা কেমন ছিল, পড়াশোনাটা কীরকম ছিল, ভাইয়া কীভাবে পড়াশোনা করতো। সো আমি আসলে চাবো যে জিপ্রান তুই তোর স্কুলের ইনফরমেশন বল, বলে তোর আসলে ক্লাস 8টা কেমন ছিল এটা একটু বল, যেহেতু আমাদের ওই সময় কিন্তু জিএসসি ছিল। হ্যাঁ। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। সো আমাকে তোমরা আসলে খুব একটা চিনার কথা না, কারণ আসলে আমি এইচএসসি লেভেলে ক্লাস নিই আর কি। সো আমি আমার পরিচয়টা দিই, আমি হচ্ছে মাহবুবুর রহমান জিপ্রান, বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে। আর তোমরা যেহেতু স্কুলে আসো, সো আমার স্কুল ছিল কুমিল্লা জিলা স্কুল, আর কলেজ ছিল নর্ডেম কলেজ আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে আমার ছোটোখাটো পরিচয় আর কি। সো এবার আমাকে যেটা প্রশ্ন করা হয়েছে সেটা হচ্ছে আমার ক্লাস 8-এ পড়াশোনা কেমন ছিল আর কি। সো আমি একদম প্রথম থেকে যদি বলে রাখি যে আমি সেই ছোটোবেলা থেকে আতেল স্টুডেন্ট ছিলাম, ঠিক আছে। আতেল টাইপের স্টুডেন্ট ছিলাম বলতে এমন যে আমার আব্বু আম্মু বলতো যে প্রথমে আমাকে ওয়াইডব্লিউ স্কুল দেখাইছিল, ওয়াইডব্লিউ স্কুল রাজশাহী স্কুল নামে একটা ছিল। সো ওইখানে বসে যে এটাতে চান্স পাইতে হবে, ঠিক আছে। সো এটা ছোটোখাটো ভাইবা হইতো। সো আমি জাস্ট ওই ভাইবার জন্য ভালো করে প্রিপারেশন নিয়ে টিকে গেছিলাম, মোটামুটি খুব একটা টাফ ছিল না। সো ওইটাতে মনে হয় ক্লাস 3 বা 2 পর্যন্ত পড়ছিলাম। এরপরে আমাকে দেখালো যে কুমিল্লা জিলা স্কুল, যে কুমিল্লা জিলা স্কুলে টিকতে হবে, ঠিক আছে। সো ওই কুমিল্লা জিলা স্কুলের জন্য টিকার জন্য আমাকে কাইন্ড অফ হচ্ছে একদম না ঘুমায় না ইয়া করে পড়াশোনা করতে হয়েছে। এখন ওইটা পড়াশোনা করার জন্য দেখা গেছে আমাদের ওইটাতে হচ্ছে ফাইভে টিকে হইতো। ফোরের পুরা বছরটা হচ্ছে আমি একদম স্কুলে যাইতাম, জাস্ট পরীক্ষা দিয়ে চলে আসতাম। আর ধরো সারাদিন হচ্ছে একটা স্যারের কাছে পড়তাম, একটা স্যার বলতে একটা কোচিং সেন্টারের মতো আর কি কাইন্ড অফ। সো ওইখানে পড়তাম, পড়ে হচ্ছে জাস্ট একদম জিলা স্কুল ওইটার নাম জোপেই হচ্ছে কাইন্ড অফ হচ্ছে ওইখানে চান্স পাইতে হবে, কারণ আব্বু আম্মু বলছে। সো এই তো জিলা স্কুলে ভর্তি হয়ে গেলাম, ক্লাস 5-এ ভর্তি হলাম। অ্যান্ড 5-এ আমার রোল ছিল 20-এর মতো। সো এরপরে আব্বু আম্মু বলছে যে না, ভালো রেজাল্ট করতে হবে। এখন আম্মু খুব একটা স্ট্রিক্ট ছিল না, বাট আব্বুরা তো জানা হচ্ছে আব্বু স্ট্রিক্ট থাকে। সো আব্বু বলছে যে সামনের দিকে রোল থাকতে হবে, সামনের দিকে বলতে হচ্ছে 1, 2, 3 থাকতে হবে। সো ওইরকমভাবে মোটামুটি পড়াশোনা শুরু করার মাধ্যমে দেখা গেছে যে আমার রোল 3 চলে গেছে, হচ্ছে 6-এর 3, ঠিক আছে। এরপরে দেখা গেছে যে 6-এর 3 যখন হয়ে গেছে, একটা এক্সপেকটেশনের প্রেশার চলে আসছে। এরপরে দেখা গেছে যে 7 থেকে 10 পর্যন্ত আমার রোল একই ছিল। এখন ব্যাপারটা যেটা আসছে যে ক্লাস 8-এও তো আমার রোল 1 ছিল। এখন ক্লাস 8-এ যখন আমার রোল 1 ছিল, আর ব্যাপারটা বুঝাই যাচ্ছে যে আসলে আতেল পড়াশোনা করতাম, ঠিক আছে। এখন আমি তোমাকে বুঝাই যে আসলে আমি আতেল ছিলাম, ঠিক আছে, বাট একটু ফাঁকিবাজ ছিলাম। কেন একটু না, অনেকটাই ফাঁকিবাজ ছিলাম আমি আসলে। আমাদের তোমার যদি পরীক্ষা না আসে তাহলে আমি পড়তাম না। এখন ব্যাপারটা হচ্ছে এটা যে আমি এটা অনেক ভিডিওতে বলছিলাম হয়তোবা, যে পরীক্ষার যখন প্রেশার আসে তখন আমি পড়ি। তাহলে এখন একটা কাজ করতে পারি যে আমি যদি ভালো স্টুডেন্ট হইতে চাই কিংবা রোল 1 ধরে রাখতে চাই, আমি যেটা করতে পারি যে পরীক্ষাটা বাড়াই দিতে পারি। এখন পরীক্ষাটা কীভাবে বাড়াই দিতে পারি সেটা হচ্ছে, আমি একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে গেছিলাম। যে কোচিং সেন্টারটা এমন ছিল যে ওইখানে স্যাররা খুব একটা ভালো ছিল না, সত্য কথা। ওইখানে আমি দেখা গেছে যে ক্লাসে খুব একটা মনোযোগও দিতাম না। দেখা গেছে যে স্যাররা এখানে পড়াইতো, আমরা হয়তো এখানে গল্প করতাম, কথা বলতাম। প্রবলেম যেটা ভালো দিক ছিল সেটা হচ্ছে আমাদের ওই কোচিং সেন্টারে প্রত্যেকদিন যেটা পড়াইতো না, পরের দিন সেটার উপর পরীক্ষা হইতো। সো এই সেম কেস, পরের দিন যেহেতু পরীক্ষা হইতো, আমি প্রত্যেকদিন পড়াটা পড়া হয়ে যেত, প্লাস প্র্যাকটিসটাও বেশ ভালো করে প্র্যাকটিসটা হয়ে যেত পুরো একদম এক্স্যাক্টলি। তো এখন দেখা যাচ্ছে যে ওইখানে যে র্যাঙ্কিং দিত, ওইখানেও দেখা যাচ্ছে আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ডের মধ্যে থাকতাম, কারণ দেখা যাচ্ছে প্রতিদিন পড়তাম। এই হচ্ছে কথা। দেন ওইখান থেকে একটা অভ্যাস জাগছে যে না, আসলে এক্সামের আগে আমার আসলে অ্যাটলিস্ট পড়তে হবে। আমি সারাদিন যতই ভন্ডামি করি না কেন, আমার এক্সামের আগে পড়তে হবে। সো এক্সামের আগে পড়তে গেলে দেখা যাচ্ছে এখন কতক্ষণ পড়তাম, যতক্ষণ পর্যন্ত সিলেবাস শেষ হইতো। যদি আমার পরীক্ষা সকাল ধরো 8টা-9টা থাকতো, আমার যদি ধরো 8টার আগেও যদি সিলেবাস শেষ না হইতো, ততক্ষণ পর্যন্ত আমি পড়তাম, সারা রাত পড়তাম, ঠিক আছে। ক্লাস 8 থেকেই ডেডিকেশনটা ছিল আর কি। সো এই ডেডিকেশনটা সবার আগে আমি ধন্যবাদ জানাতে চাবো, যে আমার যে ক্লাস 4-এ থাকতে আমি যে স্যারের কাছে কোচিং সেন্টারে পড়তাম আর কি, স্যারের নাম ছিল ফারুক স্যার। সো ওই স্যারই হচ্ছে আমাদের এই ডেডিকেশনটা আসলে জাগাইছে যে না, আসলে এইসব পড়তে হবে আর কি। সেই তো মোটামুটি আসলে এইভাবে পড়াশোনা করেই মোটামুটি ভালো হচ্ছে। এরপরে জিএসসি ছিল, জিএসসিতে আমার হচ্ছে র্যাঙ্ক ছিল হচ্ছে 12 বোর্ডে, কুমিল্লা বোর্ডে। তো যেহেতু বর্তমানে বইটা পড়ছিস, নিশ্চয়ই এটা কোনো এক সময় যে স্বপ্ন দেখছিলি যে আমি ইঞ্জিনিয়ার হব বা ইঞ্জিনিয়ার হতে চাই। তো একটা স্টুডেন্ট যদি আসলে এই স্বপ্নটা দেখতে চায়, কখন তার জন্য উপযুক্ত এই সময়টা? আচ্ছা, এইটা আসলে ডিপেন্ড করে। আসলে আমিও নিজেও সত্য কথা বলতে, ধরো আমি ক্লাস 8-এ থাকতে বুয়েটের নাম শুনছি কিনা আমার কাছে
না শুনছি আমি শুনছি শুনছি শুনছিলাম। আচ্ছা হ্যাঁ আমিও শুনছিলাম, ঠিক আছে। আমাদের টাইমে এমন হইতো যে আমাদের স্কুলে বিভিন্ন ধরনের সেমিনার হইতো। সো ওই সেমিনারে দেখা যেত যে বুয়েটের বিভিন্ন ভাইয়ারা এসে বিভিন্ন ক্লাব থেকে এসে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট দেখাইতো, যে আমার এখনো ঠিক মনে আছে যে গ্লাসের মধ্যে পানি রেখে এভাবে ঘুরাইতো, যে চাঁদের ব্যাপারটা বুঝাইতো আর কি, ঠিক আছে। সো এই ধরনের যখন এক্সপেরিমেন্ট দেখতাম তখন দেখতাম যে ভাইদের এরকম চুল বড় বড়, সো দেখে মনে হতো যে না আসলে বুয়েটিয়ানদের মতো না, হ্যাঁ কুল ডুড প্লাস হচ্ছে সায়েন্টিস্ট টাইপের, ঠিক আছে। তখন বুয়েটিয়ানদেরকে মনে হতো যে না সায়েন্টিস্ট। সো তখন আমার কাছে আহামরি মানে মনে হয় না যে না আসলে বুয়েটিয়ান হও, বাট মনে হচ্ছিল না বুয়েটিয়ানরা কিছু একটা মানে করতেছে দেশের জন্য, ঠিক আছে। সে এতটুকু হওয়ার পরে আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়েছে আমি বুয়েটিয়ান হওয়ার স্বপ্ন কখন জাগছে, সেটা হচ্ছে ক্লাস 9-10-এর দিকে যখন আমি উদ্ভাসে কোচিং করা শুরু করছিলাম, ঠিক আছে। সো উদ্ভাসে যখন কোচিং করতাম তখন যেটা দেখছি যে উদ্ভাসে তো এক তো ভাইয়ারা ভালো পড়াইতো, তারপর ভাইয়ারা বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স শেয়ার করতো, ভাইয়াদের হল লাইফ সম্পর্কে বলতো। সো আমি যেটা করতাম সেটা হচ্ছে ভাইদের যখন নাম লিখে দিত, ইভেন অনেকের ফোন নাম্বারও লিখে দিত, ঠিক না। সো ওইটার কারণে দেখা যায় আমি হচ্ছে বাসায় যাইতাম, বাসায় যাই হচ্ছে ভাইদের নাম ফেসবুকে সার্চ দিতাম, সার্চ দিয়ে আসলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিতাম, ঠিক আছে। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়ে আমি আসলে দেখার চেষ্টা করতাম যে ভাইদের লাইফস্টাইল কেমন। সত্য কথা বলতে ভাইদের লাইফস্টাইল খুবই পশ ছিল। ইভেন বুয়েটিয়ান না মানে ঢাবিয়ান যারা পাবলিক ভার্সিটিতে পড়ে তাদের লাইফস্টাইল দেখবা, তারা মানে যতই মানবে তো জীবনযাপন করতে কেন ফেসবুকে কিন্তু তারা আসলে দেখবা খুব পশ লাইফ লিড করতেছে, ঠিক আছে। সো ওইটার কারণে দেখা যাচ্ছে যে ওইখান থেকে মনে হচ্ছে যে না আসলে বুয়েটিয়ান হইতে হবে, বুয়েটিয়ান হইলে কিছু একটা হবে, মানে আমার লাইফস্টাইল পুরো হয়তো বা চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে। সো ওইখান থেকে অনুপ্রেরণা জাগছে, প্লাস যে দেখতাম যে উদ্ভাসে যারা ক্লাস নিত তারা নিজেরাই বলতো যে আসলে এই ক্লাসটা থেকে বের হওয়ার পরে আমাকে সুন্দর একটা বান্ডেল দিবে, ঠিক আছে। সো এটা থেকে বুঝলাম না ভালোই টাকা কামায়। সো ওইখান থেকে আসলে আমার মানে ইয়াটা, আর আমি ফার্স্টে যেটা বললাম যে আমি আত্মীয় স্টুডেন্ট ছিলাম, সো খুব বেশি একটা জানতাম না। সো আমার ব্যাচে সামনের ব্যাচে যে মানুষজন আছে, সো আমি রোল 1 ছিল, সো সামনের ব্যাচের যে রোল 1 তাকে আমি দেখতাম যে সে কোথায় গেছে। সো আমি দেখলাম যে সে এসএসসি পরীক্ষার পরে নর্ডেম কলেজে গেছে, সো আমার মনে হচ্ছে নর্ডেম কলেজে যাইতে হবে, ঠিক আছে। এরপরে দেখলাম যে সে বুয়েটে গেছে, সো বেশিরভাগ ভালো স্টুডেন্টই দেখলাম যে বুয়েটে গেছে, তো আমার বুয়েটে যাইতে হবে। সো আমার আহামরি প্যাশন নাই, কিংবা বুয়েটে যাওয়ার পরে কি হবে কিংবা কোন সাবজেক্টে কি হবে কিছুই জানতাম না। এখন মোটামুটি আসলে ব্যাপারটা রিয়েলিটিটা আসলে বুঝতে চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, খুব একটা কোশ্চেন করি যে তোর যেহেতু হচ্ছে 9-এ ইচ্ছাটা জাগছিল যে হ্যাঁ আমি বুয়েটা পড়বো, হ্যাঁ, তো একটা স্টুডেন্ট যে 9-এ ইচ্ছাটা জাগলো, তো সে ক্লাস 8-এ আসলে কোনো কিছুই ঠিকভাবে পড়েনি, আচ্ছা থিওরিগুলো ঠিকভাবে জানেনি, কোনো কিছু ঠিকভাবে জানেনি, তার জন্য কতটা টাফ হবে। আর তোর মতো একজন স্টুডেন্ট যে অলরেডি 8-এ ঠিক আছে বোর্ড সম্পর্কে সে জানেনি, বা ঢাকা ইউনিভার্সিটি বা যে কোনো কিছু সম্পর্কে সে জানেনি, বাট সে তার ক্লাস 8-এর যে রেগুলারিটিটা এটা মেইনটেইন করছে, তার জন্য কিরকম হবে এই জার্নিটা? হ্যাঁ আচ্ছা, এই ব্যাপারটা যেমন আমার কথা যেটা বললাম যে আমি যেহেতু রেগুলারিটি মেনটেন করছি, তাহলে আমার জন্য খুব একটা টাফ হয় নাই, আমি যে কোনো লাইনেই ধরো হচ্ছে প্রিপারেশন নিলে হয়ে যেত, ঠিক আছে। আর ক্লাস 8-এর ব্যাপারটা যেটা বলা হচ্ছে যে মানে যদি তুমি ধরো খুব একটা ভালো করে পড়াশোনা করো নাই, তার জন্য টাফ হবে, অবশ্যই টাফ হবে। বাট ক্লাস 8-9-10 কিন্তু অনেক বড় সময়, অ্যান্ড ওইটা সিলেবাসে তুলনা চিন্তা করলে কিন্তু অনেক বেশি সময়। সো ওইখানে তুমি আসলে কামব্যাক করার অনেক সুযোগ আছে, সত্য কথা বলতে অনেক সুযোগ আছে। আর আমি আরেকটা জিনিস বলে রাখতে চাই যে মানে ক্লাস 8-9-এর দিকে ধরো আমরা যেটা করতাম যে আমাদের যে গার্জিয়ান যারা আছে তারা হচ্ছে ভালো রেজাল্ট A+-এর দিকে আগাইতো। বাট আমার কাছে পার্সোনালি মনে হয় যে আমরা আসলে ধরো আমি এই জিনিসটা তো পার করে আসছি, ক্লাস 8-9 পার করে আসছি, ইন্টারও পাস করে আসছি, এখন ভার্সিটিও মোটামুটি প্রায় শেষ। সো এখন এই পর্যায়ে এসে আমি যেটা বুঝি যে আসলে মানে এত A+ কিংবা হচ্ছে এত ভালো রেজাল্ট খুব একটা কিন্তু ম্যাটার করে না। এখন যেটা ম্যাটার করে আমি যেটা মনে করি যে তুমি আসলে কোনটাতে আসলে আনন্দ পাচ্ছ। সো এখন যখন আমি ইঞ্জিনিয়ারিং কোনো হচ্ছে সাবজেক্টে পড়তেছি, সো দেখা যাচ্ছে যে কিন্তু আমি এই সাবজেক্টের সম্পর্কে খুব একটা জানতাম না, কিংবা এটা নিয়ে আমার খুব একটা প্যাশনও নাই, কিংবা এটা খুব একটা ভালো লাগে না, এমন হইতে পারে, ঠিক আছে। এমন অনেককেই দেখি যে তার হয়তো বা ড্রিম ছিল সিএসসি, কিংবা হচ্ছে তার কম্পিউটার জিনিসপাতি নিয়ে ভালো লাগতো, বাট হয়তো বা পড়তেছে অন্য কোনো সাবজেক্টে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কিছু একটাতে পড়তেছে। সো ওইটার কারণে দেখা যাচ্ছে যে সে তার যে মানে কি বলবো ট্যালেন্ট ছিল, ওই ট্যালেন্টটা কিন্তু আসলে সে দেখাতে পারতেছে না। সো আমি যেটা বলবো তোমাদেরকে ক্লাস 8-9 থেকে তোমরা আসলে নিজেদের ভালো লাগাটার দিকে একটু গুরুত্ব দিবা। যে ধরো তুমি যে সাবজেক্টটা পড়তেছো ওই সাবজেক্টের পুরো সব কিছু পড়তে হবে এমন কিছু না, বাট যে সাবজেক্টে যাই পড়তেছো কেন একটু ভালো করে পড়ার চেষ্টা করো। সো আমরা দেখি যে এই টাইমে এসে আমরা সাজেশনের বিষয়ে দৌড়াই যে ভাই লাস্ট মোমেন্টে না, প্রথম দিকে যে ভাই কোনগুলো পড়লে ভালো হবে, বইয়ের এই সাবজেক্টের মধ্যে এই চ্যাপ্টারের মধ্যে কোন চ্যাপ্টারগুলো পড়লে আসলে আমার জন্য খুব উপকার হবে। সো আমার কাছে পার্সোনালি মনে হয় তোমার সবগুলো চ্যাপ্টারই দেখো, দেখে তুমি নিজে বোঝার চেষ্টা করবা যে না আসলে যেটা পড়বা ওটা ভালো করে পড়বা, সিম্পল কথা। এটা একটা ভালো কথা যে এখান থেকে আসলে সে বুঝতে পারবে তার ইন্টারেস্টটা কোথায় কাজ করছে, হ্যাঁ তার আসলে কোনটা ভালো লাগবে। কারণ বিজ্ঞানের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি দুটাই আছে, আবার বায়োলজি আছে। সো এখান থেকে যদি সে না পড়ে সে কিন্তু 9-10-এ যা ডিসাইড করতে পারবে না যে আসলে আমি কি করতে চাচ্ছি, সেটাই। সো মেইনলি তোমাকে রেগুলারিটিটা কিন্তু মেইনটেইন করতে হবে। আচ্ছা, একটা খুব মজার বিষয় সেটা হচ্ছে যে এখন বর্তমানে সবাই রুটিন চায়।
হ্যাঁ, তুই কি routine কারো চাই। কাছে রুটিন চাইছিলি? না, আমি আমার সত্য কথা বলতে আমি এখনো কাইন্ড অফ হচ্ছে আরেকজনের রুটিন আসলে ফলো করতে আসলে নিরুৎসাহিত করি, ঠিক আছে? আচ্ছা, এই রুটিন নিয়ে আসলে একটা স্টুডেন্ট যদি ক্লাস 8 এর স্টুডেন্ট যদি রুটিন বানাইতে চায়, সে নিজের জন্য রুটিনটা বানাইতে চায়, তার কি কি জিনিস মনে রাখা উচিত? এক তো হচ্ছে মানে কি বলবো, রুটিনের ক্ষেত্রে সবার আগে মাথায় রাখবা যে আসলে তোমার নিজের রুটিন তুমি নিজে বানাবা, কিন্তু অন্য বড় ভাই কিংবা হচ্ছে ধরো আমরাও যদি প্রোভাইড করি, ওইটা দিয়ে জাস্ট তুমি ধারণা পাইতে পারো যে না আসলে আমাদের এই রুটিনের মাঝখানে 1 মাসের মধ্যে এই জিনিসগুলো শেষ করতে হবে, এইসব জিনিস তুমি মাথায় রাখতে পারো। বাট আমি যেটা সাজেস্ট করবো যে রুটিনের মাঝখানে যে পর্যাপ্ত পরিমাণ গ্যাপ রাখবা। আর আমি যেটা বলি যে রুটিন যখন করবা, ধরো হচ্ছে 1 মাসের একটা রুটিন করতে পারো, বা ওই 1 মাসের রুটিনটাকে আর একটু ছোট করতে পারো, যে 1 সপ্তাহের রুটিন করবা, 1 সপ্তাহের রুটিনটাকে আরও ছোট করতে পারো, যে না ভাই আমি 1 দিনের রুটিন করব, যে 1 দিনের রুটিনে আমি হচ্ছে আজকে সকাল ধরো আমি সকাল কয়টা উঠবো, ধরো হচ্ছে 8টা 9টা উঠবো, ঠিক আছে? সো 8টা থেকে ধরো হচ্ছে 10টা পর্যন্ত আমি কোন চ্যাপ্টারের কোন জিনিসটা পড়বো সব একদম স্পেসিফিকভাবে লিখে রাখবা, ঠিক আছে? সো অনেকে যেটা করে যে মাথায় রাখে যে ভাই আমি আজকে এই দিনে এই চ্যাপ্টারগুলো পড়বো বা এই সাবজেক্টগুলো পড়বো, বাট লিখে রাখার গুরুত্বটা কিন্তু একটু ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যখন লিখে রাখবা তখন কাইন্ড অফ হচ্ছে তোমার আসলে মানে যে ব্রেন যেটা আছে সেটা আসলে ভালো করে ক্যাচ করা যায় না আসলে এটা আমার করতে হবে। নর্মালি যদি মাথায় রাখো, দেখা যাচ্ছে তুমি একটু রিলসে ঢুকলে দেখবা যে মাথা থেকে ওটা চলে গেছে, যে না মানে পড়ার কথা ছিল, ঠিক না? তো যেটা বললাম যে একদম লিখে রাখবা যে এতটা থেকে এতটা পর্যন্ত পড়তে হবে, এরপর এতটা থেকে এতটা গ্যাপ দিতে হবে। সো আমরা যেটা নর্মালি দেখতে পাই যে আমাদের প্রতিদিন মানে 45 থেকে 1 ঘন্টার মাঝখানে আমাদের কনসেন্ট্রেশন মোটামুটি থাকে, এর বাইরে গেলে কনসেন্ট্রেশন থাকে না। সো তুমি ভুলেও চেষ্টা করবা না যে তুমি 2 ঘন্টা টানা পড়বা, 1 ঘন্টা পড়ো, 1 ঘন্টা পরে একটু ব্রেক নাও, এরপরে 1 ঘন্টা পড়ো। এবার রুটিনের কথা যেটা বললাম যে আসলে আমরা চেষ্টা করব যে আমাদের তো পরীক্ষা দেই আমরা, পরীক্ষা বলতে আসলে আমাদের যে স্কুলে যে পরীক্ষা আছে সেখানে অর্ধবার্ষিক বার্ষিক আছে, ওখানে একটা রুটিন আগে দিয়ে দেয়, ঠিক না? রুটিন বলতে আসলে এটা কি বলে, সিলেবাস দিয়ে দেয়, তাই তো? সিলেবাস যদি দিয়ে দেয় তাহলে ওটা চিন্তা করে যে আসলে এই সিলেবাসটাকে ভাগ করো, যে এত মাস আমার সময় আছে, এত মাস সময়ের মাঝখানে আমরা এটা পড়তে হবে। এরপরে যেটা বললাম যে মাসে চলে আসবা, মাসের পরে সপ্তাহে চলে আসবা, যে এই চ্যাপ্টারগুলো আমি পড়লে মোটামুটি করা যায়। আর তুমি তো এই যে দেখতে পাচ্ছ যেখানে ক্লাসগুলো তো দেওয়াই আছে, সো ক্লাসগুলো করে দেখতে পারো যে আসলে কোনো একটা চ্যাপ্টার তোমার কয়দিন লাগতে পারে, ঠিক না? সো এটা দেখে নিজে একটু ডিসাইড করার চেষ্টা করো যে না তোমার আসলে রুটিনটা কেমন হওয়া উচিত আর কি। এই তো। আচ্ছা, তুই তো অলরেডি এক্সাম নিয়ে বলছিস যে রেগুলার তুই এক্সাম দিতি। কোনো স্টুডেন্ট যদি এক্সাম না দেয়, সে শুধু থিওরি শুধু পড়ে গেল, হ্যাঁ, এখন অর্ধবার্ষিক বা বার্ষিক পরীক্ষা সে যদি বসে, সেই কোশ্চেন অ্যান্সার করতে পারবে? কোশ্চেন আনসার করতে পারার মানে পারতেও পারে, বাট এরা আসলে খুব একটা মানে আমার জানার মতে না না, মানে পারতে পারে বলতে ধর তোর হচ্ছে আমাদের ক্লাসগুলো ধর হচ্ছে 2x দিয়ে দেখে ফেলছে, ঠিক আছে? সো 2x দিয়ে ধরো 2-3 বার করে দেখতেছো, ঠিক আছে? একটা ক্লাস 2-3 বার দেখলে সো কিছু একটা হয়তো মাথায় থাকবে, কিছু না কিছু মাথায় থাকবে, ঠিক আছে? ওটা তুমি হয়তো বা লিখে আসতে পারবা, কিন্তু তুমি ওই যে ভালো রেজাল্ট করা, A+ পাওয়া বা টপ করা, ওইটা করতে পারবো না, সম্ভবই না। কারণ একটা বড় রিজন হচ্ছে এটা যে সাপোজ তুমি যখন ক্লাস করতেছো, আমি পার্সোনালি যেটা ফিল করি যে যখন আমি ক্লাস করতেছি 2x দিয়ে করতেছি বা 1x দিয়ে করতেছি, তখন ভাইয়া যখন পড়াচ্ছে, ধরো ভাইয়া তোমার বুয়েটের ভাইয়া পড়াচ্ছে, ঢাবির ভাইয়া পড়াচ্ছে, তারা কিন্তু মোটামুটি এক্সপিরিয়েন্স, তারা সব কিছু পারে বা ওসব পড়ে আসছে, তাদের কাছে খুব ডাল ভাত। সো তারা যখন একটা ম্যাথ দেখতেছে, দেখার পরেই চিন্তা করতেছে যে না দেখো এটাকে এইভাবে করা যায়, কিন্তু এই যে এইভাবে করা যায় তার কিন্তু আসলে চিন্তা করতে হচ্ছে না, যে পারে এগুলা। কিন্তু তুমি যখন পরীক্ষার খাতায় যখন ম্যাথটা দেখবা, তোমার কিন্তু চিন্তা করতে হচ্ছে যে এটা কিভাবে করা যায়, ঠিক আছে? তো তুমি যখন ক্লাসটা দেখতেছো তখন মনে হচ্ছে না আর এটা তো সহজ, ঠিক না? তোমার যে থিঙ্কিং প্রসেসটা ওইটাই কিন্তু হচ্ছে না। সো পরীক্ষার হলে কিন্তু তোমার থিঙ্কিং প্রসেস লাগবে, তো তখন কিন্তু তোমাকে ভাই এসে দেখাবে না যে এটা এই প্রসেসে করতে হবে। সো পরীক্ষার হলে এইটা একটা ধাক্কা খাবা, এই একটা জিনিস যেটা কোন প্রসেসে করতে হবে এইটা একটা জিনিস। আর দেখবা যে পরীক্ষার হলে যদি প্র্যাকটিস করে না যাও বা এক্সাম যদি না দাও, তাহলে দেখবা যে হচ্ছে আনসারটা বারবার ভুল হচ্ছে, প্রত্যেকবার দেখবা যে আনসার মিলতেছে না, যে আসলে কি যে একটা মিসিং আছে। আর সবচেয়ে বড় আসলে মানে হতাশার ব্যাপার এটা যে ধরো তুমি এটা ক্লাসটা দেখে আসছো, কিন্তু পরীক্ষার হলে যে তোমার মাথায় আসতেছে না যে কিভাবে করতে হবে, এই একটা জিনিস। আর দেখবা যে যদি প্র্যাকটিস করে না যাও বা এক্সাম না দাও, পরীক্ষার হলে দেখবা যে অনেক টাইম লাগতেছে, বারবার মনে হচ্ছে যে না আবার দেখি প্রথম লাইন থেকে একবার দেখি যে ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে? সো এই হচ্ছে কথা যে এক্সাম তো আসলে দেওয়া উচিত অবশ্যই। আচ্ছা, আমাদের স্কুলে তো অনেক ধরনের ফাংশন গুলো হয়ে থাকে, ডিবেট বলতে পারি আমরা, ঠিক আছে? তারপর হচ্ছে অলিম্পিয়াড হয় অনেকগুলা, ঠিক আছে? তারপর হচ্ছে বিভিন্ন হচ্ছে সায়েন্স ফেয়ার হইতো আমাদের সময়, সায়েন্স ফেয়ার হইতো, হ্যাঁ, খুব মানে আশ্চর্য হয়ে যেতাম, অনেক মানে ইভেন অনেক ছোট ছোট বাচ্চাও কিন্তু অনেক কিছু নিয়ে আসতো, ঠিক আছে? তো এইগুলোতে পার্টিসিপেট করাটা কি উচিত স্টুডেন্টদের ক্লাস 6, 7, 8? আচ্ছা, আমার কাছে পার্সোনালি মনে হয় উচিত।
কেন উচিত সেটা বলার আগে আমি যে বলে রাখি যে আমি কখনো ডিবেট করি নাই। সো ডিবেট যেহেতু আমি করি নাই, বাট এখন এসে যখন আমি 8 থেকে ক্লাস নিচ্ছি তখন আমি দেখতে পাচ্ছি যে যারা আগে ডিবেট করে আসছে তারা অবশ্যই একটা প্লাস পয়েন্ট পাচ্ছে, ঠিক আছে। সো এক তো ডিবেট করলে তোমার এই যে পাবলিক স্পিকিং এর ব্যাপারটা চলে আসে, তারপর হচ্ছে ধরো থিঙ্কিং প্রসেসের যে ব্যাপারটা আছে এটা কিন্তু আগে থেকেই তোমার আসলে ডেভেলপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো তুমি সামনে গিয়ে একটা তোমার লিডারশিপ থাকবে, লিডারশিপ যে মানে ট্যালেন্টটা থাকবে ওটা থাকবে। প্লাস হচ্ছে তুমি সামনে গিয়ে তোমার হইতে পারে ভার্সিটি প্রেজেন্টেশন হইতে পারে, কিংবা হইতে পারে ধরো তুমি এই যে আমাদের মতো ধরো কোনো একটিকে ক্লাস নিবা, ওইটাতে তোমার আসলে ডিবেটটা অনেক কাজে লাগবে, ঠিক আছে। এরপরে সায়েন্স ফেয়ারের কথা যদি চিন্তা করি, সায়েন্স ফেয়ার আমি দিছিলাম বাট অত ডেডিকেটেডলি দেই নাই। সো সায়েন্স ফেয়ারের ব্যাপারটা তো ওইটা তো তোমার আসলে এই যে তুমি যে ক্লাস 8-এ যেসব জিনিস পড়তেছো ওইটা প্র্যাকটিক্যালের যে ব্যাপারটা ওইটা কাজে লাগতেছে। আমার মনে হয় এখানে কিন্তু একটা মুক্ত চিন্তারও অবশ্যই হ্যাঁ তুমি যেটা বললাম যে ক্লাস 8-এর তুলনায় কিন্তু সিলেবাসটা কিন্তু আসলে আহামরি বড় না, তোমার ভালোই সময় আছে, সত্য কথা বলতে ভালোই সময় আছে। কারণ তোমার কাছে এখন মনে হচ্ছে যে না ভাই এত বড় সিলেবাস, কিন্তু আসলে আমরা যখন পার করে আসছি আমরা ব্যাপারটা বুঝতে পারতেছি যে না আসলে তুমি চাইলেই কিন্তু এটাকে কাইন্ড অফ 5-6 মাসে শেষ করা ফেলা যায়, ঠিক না? হ্যাঁ শেষ করা যায়। তো যেটা বললাম যে যেহেতু পর্যাপ্ত পরিমাণ সময় আছে, এখানে অন্য কিছুতে টাইম দিলে আসলে খুব একটা আহামরি সমস্যা নাই। তুমি হয়তো এখান থেকে একটা প্যাশন ক্রিয়েট করতে পারো, প্যাশন তোমার তৈরি হয়ে যেতে পারে, না আমার আসলে এটা ভালো লাগে, রোবোটিক্স ভালো লাগে, ঠিক না? করতে পারো, আসলে খুব একটা সমস্যা নাই। অলিম্পিয়াডও তুমি করতে পারো। অলিম্পিয়াড করলে আমরা যারা দেখতে পাচ্ছি যে আমার ফ্রেন্ডরা যারা অলিম্পিয়াড করতো, তো তারা দেখা যাচ্ছে যে মানে পরীক্ষার পড়া বাদ দিয়ে আসলে অলিম্পিয়াড করতো। তখন আমার কাছে খুব এমন হইতো যে না সে অলিম্পিয়াড বাদ দিয়ে পরীক্ষা দিচ্ছে আর আমার এখানে রোল 1, আমি ঠিক না, তো আমি অনেক ভালো কাজ করতেছি। বাট এখন পর্যায়ে দেখতেছি যে মানে তারা অলিম্পিয়াড দিয়ে তাদের আসলে প্যাশনটা কিন্তু খুঁজে ফেলছে। সাপোজ সিএসসি বা ত্রিপলি, তারা দেখা যাচ্ছে দেশে বাইরে চলে গেছে, ঠিক না? তাদের আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দেখে কিন্তু দেশে বাইরে যাওয়া যায়, ঠিক না? সো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সো এটা দেখা যাচ্ছে যে এখন আমি এই পর্যায়ে এসে চিন্তা করলে কিন্তু আসলে তাদের লাইফটা কিন্তু খুব একটা খারাপ নাকি অনেকটাই ভালো, কিংবা আমাদের চেয়ে হয়তো বা ভালো, ঠিক না? সো এটাই হচ্ছে কথা যে তুমি চিন্তা করবে যে তুমি কোনটাতে ভালো বা কোনটাতে তোমার ভালো লাগা কাজ করে, ওইটাই হচ্ছে ইম্পর্টেন্ট। বাট রেগুলার পড়াশোনাটা তো মেইনটেইন করা অবশ্যই। তুমি যদি একাডেমিক ঠিক না রাখো, দেখছি যে হচ্ছে ফুল টাইম ডেডিকেটেড ছিল অলিম্পিয়াডের প্রতি, কিন্তু একাডেমিক পড়াশোনা করেনি। হ্যাঁ সেটাই, এটা হলো সমস্যা, এটা হলো অনেক সমস্যা। কারণ তোমার যেটা বললাম যে তুমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি দিয়ে তুমি বাইরে যাইতে পারবা, ঠিক আছে, বাট ওখানে কিন্তু একাডেমিকও লাগবে। তোমার এসএসসি পাস না করলে, এইচএসসি পাস না করলে তোমাকে কে বিদেশ নেবে? সেটাই। সো একাডেমিক রেগুলার বজায় রাখবা। এর পাশাপাশি আমি জানি যে তুমি অনেক টাইম হয়তোবা তুমি ধরো টিভিতে ওয়েস্ট করো, টিভি দেখো, তারপর হচ্ছে ধরো উল্টাপাল্টা কাজে দেখবা যে অনেক টাইম ওয়েস্ট করো। বাসায় বসে একটু রুটিনটা দেখবা যে তুমি কোন জায়গায় টাইমটা ওয়েস্ট করতেছো। সো ওই যে টাইমটা ওয়েস্ট করতেছো না, ওইটা একটু কমানোর চেষ্টা করবা। কমায় তুমি অন্য একটা কাজে মানে ওয়েস্ট করো না, ইউটিলাইজ করো। যেমন হইতে পারে যেটা বলো যে অলিম্পিয়াড হইতে পারে, তারপর সায়েন্স ফেয়ার হইতে পারে, তারপর ডিবেট হইতে পারে, এসব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো তুমি যদি খেলাধুলা করে থাকো, তুমি ক্রিকেট খেলতে পারো, ফুটবল খেলতে পারো, এগুলো কিন্তু খারাপ না। এগুলো কিন্তু খারাপ মানে ক্রিকেটার হওয়ার স্বপ্ন তো সবারই থাকে, ঠিক না? সো তুমি দেখো যে স্টেডিয়ামে যায় দেখো, একটু ভর্তি হয়ে দেখো যে তুমি আসলে ওই তোমার ট্যালেন্টটা আছে কিনা দেখতে পারো অবশ্যই। আচ্ছা একটা কথা, যে বর্তমান সময় ছেলেমেয়েরা, বাচ্চা কাচ্চারা, আমরা তো অনেকটু যেহেতু বড় হয়ে গেছি, আমরা এত তাড়াতাড়ি কিন্তু ফোন পাইনি, সত্য কথা। তো তারা বর্তমানে এই যে তারা ফোন পাওয়ার ফলে তারা ইউটিউবে বা বিভিন্ন ধরনের কোর্স থেকে তারা ডাউটগুলো ক্লিয়ার করতে পারছে, ওকে। বাট তারা যে সময়টা বেশি নষ্ট করতেছে ইন্টারনেটের মধ্যে, ফেসবুক, ইউটিউব, অলরেডি তারা ফেসবুকে অ্যাকাউন্ট রাখে, ইউটিউবে অ্যাকাউন্ট রাখে, ঠিক আছে। তো এটা থেকে তারা কিভাবে বের হবে, বা এটা মেইনটেইন করা যাইতে পারে কিনা, তার কি উচিত? এটা মেইনটেইন করাটা আসলেই টাফ। কিংবা এখন আমার কথা চিন্তা করলে আমি আসলে খুব একটা মানে মেইনটেইন করতে পারি না। রিলসে বারবারই ঢুকে যায়, রিলসে একবার ঢুকলে দেখা যাচ্ছে 2-3 ঘন্টাতে এমনিই চলে যায়, ঠিক না? সো এইটার জন্য একটা ভালো ওয়ে হইতে পারে হচ্ছে আইডি ডিঅ্যাক্টিভেট করা, ঠিক আছে? যারা ফেসবুক চালাও তারা আইডি ডিঅ্যাক্টিভেট করতে পারো। সো আইডি ডিঅ্যাক্টিভেট করা কাইন্ড অফ হচ্ছে তুমি এখন ডিঅ্যাক্টিভেট করছো, কিছুক্ষণ পরে আসলে আবার অ্যাক্টিভেট করে ফেলবা, ঠিক আছে? বাট ব্যাপারটা হচ্ছে যখন আইডি ডিঅ্যাক্টিভেট করতেছো, কিংবা ধরো ফেসবুক অ্যাপটা আনইনস্টল করে দিচ্ছ, ঠিক আছে, পরে ইনস্টল করতে যায় কিন্তু তোমার একটু ভেজাল লাগবে বা একটু বিরক্ত লাগবে, ঠিক না? সো ওই যে বিরক্তিটা ইম্পর্টেন্ট, যে আসলে বিরক্তির কারণে দেখা যাচ্ছে যে হয়তো একটু কম চালাবা, ঠিক না? এইটাই হচ্ছে আইডি ডিঅ্যাক্টিভেট করার অভ্যাস তৈরি করতে হবে। আর ইউটিউবের ব্যাপারটা আমি যেটা বলতে চাই যে সাপোজ আমাদের কাছে কোন জিনিসটা আসলে সবচেয়ে বেশি মানে আমরা এডিক্টেড হই, যে জিনিসটা আমাদের কাছে অ্যাভেলেবল বেশি, ঠিক না? সো এখন আমরা যখন ফেসবুকে, ইউটিউব যখন মোবাইলে চালাই, দেখবা যে ওইটার মানে কি বলবো ইন্টারফেসটা বা যেটা আমরা দেখতে পাই আর কি, সো ওইটা এমনভাবে তৈরি বা অ্যালগোরিদমটা এমনভাবে তৈরি যে আসলে আমরা খুব ইজিলি ক্লিক করলে পেয়ে যাচ্ছি না। সো এই জিনিসটার জন্য আমরা যেটা করতে পারি যে আমরা আসলে ধরো আমাদের যে ক্লাস আছে, তোমরা যে ক্লাস করো, ফেসবুকে ক্লাস করো, ইউটিউবে ক্লাস করো, যেখানে ক্লাস করো না কেন, ওই ক্লাসটা তুমি ল্যাপটপে করতে পারো। সো ল্যাপটপে করলে যেটা হয় যে দেখবা যে ল্যাপটপের ইন্টারফেসটা কিন্তু অত মানে এডিকশন তৈরি করে না, দেখবা যে বিরক্ত লাগে। তুমি দেখো, তোমার কাছে ল্যাপটপও আছে, তোমার কাছে
মোবাইলও আছে, তুমি কোনটা বেশি চালাও? অবশ্যই মোবাইল বেশি চালাও, কারণ মোবাইলে আসলে ব্যাপারগুলো খুব ইজিতে পাওয়া যায়। সো ল্যাপটপে বা পিসিতে ইন্টারফেসটা একটু টাফ, মানে একটু টাফ বলতে কি একটু কঠিন আসলে জিনিসপাতি ক্লিক টিক করতে হয়। সো দেখা যাচ্ছে ওইটার কারণে দেখা যাচ্ছে যে এডিকশনটা একটু কমে আর কি, ঠিক আছে। সো আমি সাজেস্ট করতে পারি যে ক্লাস যদি করো তাহলে আসলে পিসিতে করবা। আর যদি তোমার পরীক্ষার আগে এমন হয় যে না আসলে আমি মোবাইল ছাড়তেই পারতেছি না, তখন যেটা করতে পারো সেটা হচ্ছে তোমার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের কাছে দিয়ে আসতে পারো। ইভেন এটা আমি অ্যাডমিশনের কাজে লাগিয়েছিলাম, আমি নিজেও করছিলাম। হ্যাঁ, এটা আনাস ভাইয়ের ভিডিও দেখছিলাম, আনাস ভাইয়ের ভিডিওতে দেখে ওটা আমি ফলো করছিলাম যে আব্বু আম্মুদের কাছে দিয়ে আসতাম, যে বলতাম যে এতটা পর্যন্ত আমি পড়বো, এর মাঝখানে আমাকে মোবাইল দিবা না, ঠিক আছে। সো এই জিনিসটা কাজে লাগাইতে পারো আর কি। আচ্ছা, এখন একটা খুব কথা বলি যে অলরেডি যেহেতু তুই জানিস হয়তো বা যে এবার একটু বই দেরি করে দিছিল, ঠিক আছে, তো অনেকেই আসলে অর্ধবার্ষিকে তাদের বেসটা দেখাইতে পারেনি। তো তাদের পক্ষে কি সম্ভব যে এই সামনে হয়তো নভেম্বর বা ডিসেম্বরে তাদের ফাইনাল পরীক্ষা হবে, ক্লাস 8-এর বা 6, 7, 8, 9, 10, 10-এর তো না, 10-এর তো যেহেতু আসলে প্রি টেস্ট আছে সামনে, তো তারা যদি এই সময়টা, যে বাকি সময়টা আছে, এই সময়টা যদি তারা খুব ভালোভাবে চেষ্টা করে, খুব মানে আমার মনে হয় না যে একটা 8-এর বাচ্চাকে হয়তো সর্বোচ্চ দিনে 3 থেকে 4 ঘন্টা বেশি পড়া, রেগুলার যদি পড়ে 3-4 ঘন্টা ইজি না, তাহলে কি সে বার্ষিকে একটা ভালো রেজাল্ট করতে পারবে? আমার কাছে পার্সোনালি তো অবশ্যই পারবে, মানে এটা আসলে না পারা তেমন কিছুই নাই। আমি যদি চিন্তা করি এমনও থাকে যে স্কুল লেভেলে খুব একটা ভালো স্টুডেন্ট ছিল না, মানে স্কুল লেভেল বুঝছো, মানে এসএসসি পার করে ফেলছে, খুব একটা ভালো স্টুডেন্ট না, বাট এইচএসসিতে এসে সে এসএসসির পড়াশোনা যাবতীয় মানে 6, 7, 8-এর যত থিওরি আছে সবকিছু বেসিক সে কভার করে ইন্টারে এসে সে আরেকটা ভালো রেজাল্ট করে ফেলছে, প্লাস অ্যাডমিশনও ভালো রেজাল্ট করছে, ঠিক আছে, বুঝছো। মানে কয়েক মাসের মধ্যে, মানে আমরা কলেজ লাইফ কয়েক বছরে পাই, 2 বছরে পাই, 2 বছরও পাই, 18 মাস, হ্যাঁ 18 মাস। সো 18 মাসে সে এসএসসি পড়া পুরোটা কভার করে আবার অ্যাডমিশনও ফাটায় দিয়েছে, ঠিক না। সো এই অল্প সময়ের মধ্যে যদি কভার করতে পারে তাহলে 8-এর পড়া তুমি 6 মাসে কেন পড়তে পারবা না? অবশ্যই পারবা, এটা খুব একটা সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, তা তোর কি মনে হয় যে 8-এ আমাদের আসলে মানে রুটিনটা কিরকম? রুটিন বলতে আসলে তার কি কি কাজগুলোকে প্রায়োরিটি দেওয়া উচিত, কি কি জিনিসগুলোকে একটা এই স্কুলে যে যায় তার কি রেগুলার স্কুল যাওয়া উচিত কিনা, তার কি আসলে বাসায় টিচারের কাছে পড়া উচিত কিনা, তার কি আসলে কোচিংয়ে যাওয়া উচিত কিনা, বা এইরকম আসলে কি কি তার মধ্যে খুব বেশি প্রায়োরিটি থাকা উচিত, তার সর্বপ্রথম প্রায়োরিটি কি হওয়া উচিত? অবশ্যই স্কুলে যাওয়া উচিত, কারণ আসলে আমাদের কাইন্ড অফ এটা গোল্ডেন ডেজ, মানে আমরা যখন এই যে এ পর্যায়ে না, আমরা কলেজ থেকে আসলে মিস করা শুরু করেছি। কলেজে আসলে আমরা লাইফ পাইনি, তোরা হয়তো পাইছিস না, আমরা পাই নাই ভাই, মানে সেই ল্যাবের প্যারাডেরাতে তখন সব মিস করতাম, মানে তখন যে আসলে ফ্রেন্ডসরা পাইছে ওই সব ফ্রেন্ডসরা আসলে খুব একটা ভালো লাগে না, সত্য কথা। সেই স্কুলের ফ্রেন্ডসদের আমরা এখনো মিস করি, ঠিক না। এখন হ্যাঁ, তো এই লাইফটা আসলে আর পাবা না, এই লাইফটাকে অলওয়েজ মিসই করবা। সো যেটা বলবো যে এই লাইফটাতে মানে স্কুলে যাবা, স্কুলে পড়াশোনা করো আর না করো, খেলাধুলা করো, ফ্রেন্ডদের সাথে আড্ডা দাও, যাই করো, মানে ভণ্ডামি করো, সমস্যা নাই, বাট স্কুলে যাও, এই একটা জিনিস। আর ধরো স্কুলে মিস দিতে পারো এমন সময়, ধরো হচ্ছে পরীক্ষা চলে আসছে, ধরো হচ্ছে অর্ধবার্ষিক বার্ষিক চলে আসছে, ওই টাইমে হয়তো বা ধরো 1-2টা ক্লাস মিস দিতে পারো, যেটা কারণে হয়তো বা তোমার পড়াশোনা হচ্ছে কাজে লাগবে আর কি। সো যেটা বললাম যে তোমার ফার্স্ট প্রায়োরিটি যদি পড়াশোনা হয়, তাহলে আসলে পড়াশোনার বাইরে খুব একটা সময় রাখবা না যে মানে অন্য কিছু করার জন্য। যেটা করবা যে ফার্স্ট প্রায়োরিটি পড়াশোনা, তুমি পড়াশোনা করে আসলে ধরো ডাক্তার ইঞ্জিনিয়ারিং হইতে চাও, তাহলে পড়াশোনাকে ফার্স্ট প্রায়োরিটি, রুটিন করে যেটা করবা সেটা হচ্ছে বেশিরভাগ সময় পড়বা। আচ্ছা, পড়াশোনা তো ফার্স্ট প্রায়োরিটি দিলে, তাহলে আমি তোকে একটা প্রশ্ন করি, তুই তো এখানে ক্লাস নিছিস, তোর কি মনে হয় এই কোর্সটা তারা যদি করে থাকে তাদের কি ক্লাস 8 কে এটার জন্য ইনাফ, না তাদের আরো কিছু করা উচিত? আমার কাছে পার্সোনালি মনে হয় এটাই ইনাফ, কারণ হচ্ছে এখানে আমরা যেহেতু একদম কম্পেয়ার ক্লাস দিচ্ছি, মানে আসলে একদম বই ধরে মানে বই জিনিসপাতি একদম হুবহু তোমাকে পড়াই দিচ্ছি, ঠিক না। তার মানে আলটিমেটলি তুমি আসলে বইটা খুলে দেখার চেষ্টা করবা যে না ভাইরা যেটা পড়াইছে, প্রথমে ক্লাসটা করে বইটা খুললা। এবং তাদের জন্য কিন্তু একটা অপশনও আছে, সেটা হচ্ছে দাগানো বই। আচ্ছা, এটা কিন্তু অনেক হেল্পফুল ছিল, আমরা কিন্তু এরকম পাইনি। আমরা জানি একটা গল্প শোনাচ্ছে, এই গল্পটার মধ্যে আমার মনে হতো যে মনে প্রত্যেকটা লাইনই ইম্পর্টেন্ট, আমি তো প্রত্যেকটা লাইনে দাগাইতাম। হ্যাঁ সেটাই, তো এখানে কিন্তু তাদের জন্য দাগানো বইটা আছে। হ্যাঁ, আর দাগানো বইয়ের ইম্পর্টেন্স যদি আমি হালকা পাতলা একটু বলতে চাই, যে নরমালি আমরা দেখতে চাই যে মানে তোমাদের ক্লাস 8-এর কথা চিন্তা করলে কিন্তু এই বইটা কিন্তু একটু অনেক বড়ই মনে হবে, ধরো ফিজিক্স মানে বিজ্ঞানের বইটা অনেক বড়ই মনে হবে। কিন্তু পার্সোনালি যেটা হয় যে এখানে অনেকগুলো লাইন আছে যেগুলো আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, যেমন ধরো এই যে আমরা জানি এইসব তো আর লাগতেছে না, বা গল্পের যে সুরটা লাগতেছে না। এখন অনেকে দেখা যায় যে বই দাগায় না, আমি জানি না এটা কেন হয়, যে অনেকে একদম সাদা রাখতে চায়, ঠিক না। আমার এমনও স্টুডেন্ট ছিল যে ওকে বলছি যে ভাই দাগাইতে হবে, না দাগালে আমি পরের দিন পড়াবো না, পরের দিন যাই দেখি পুরো সাদা।
এখন এটা আমি জানি না কেন হয়। তো যেটা করতে হয় যে মানে পরীক্ষার আগে, ধরো পরীক্ষার আগে দেখা যাচ্ছে বিজ্ঞান পড়তে হবে, পুরো বই পড়তে হবে, ঠিক আছে? সো ওই টাইমে আসলে ধরো জিএসসি কি এবার আছে কি তাদের? না এবার হচ্ছে জিএসসি এখনো জানাইনি আসলে জানাইনি। ওই তো জিএসসির আগে তো তোমার বিজ্ঞান পুরোটা পড়তে হবে, এক রাতে পুরোটা রিভিশন দিতে হবে। তো রিভিশন দিতে যায় যদি পুরোটা সাদা দেখো, তাহলে কোন লাইন বা দিয়ে কোন লাইন পড়বা? সো এখানে যেহেতু দাগানো বই প্রোভাইড করতেছে, মানে তারা তো এক্সপিরিয়েন্স মানুষজনই দাগাচ্ছে, সো তারা কিন্তু তোমাকে বলে দিচ্ছে যে এই লাইনগুলো তোমার দরকার, সো ওই লাইনটা দেখে দেখে তুমি নিজে দাগাই ফেলো। এরপরে তোমার যদি মনে হয় যে না আরো কিছু লাইন বাকি আছে, তাহলে ওটা নিজের একটু দাগাই দিতে পারো, বাট এর বাইরে আসলে হওয়ার কথা না আর কি, ঠিক আছে? সো এই তো, সো দাগানো লাইনে লাস্ট মোমেন্টে জাস্ট রিভিশনের জন্য খুব ইম্পর্টেন্ট হবে আর কি। এই তো। সো আর ক্লাসের ব্যাপারে যেটা বলতেছিলাম যে আমরা যেহেতু বই একদম বই হুবহু বই যতটুকু আছে অতটুকু তোমাকে দেখাই দিচ্ছি, এর বাইরে যদি থিওরি দরকার পড়ে তাও দেখাই দিচ্ছি। আমি যে ক্লাসটা নিয়েছিলাম বা আমি যে ক্লাসগুলো নিয়েছিলাম, সো ওই ক্লাসগুলোতে আমি যেটা করছি যে আমাদের ক্লাস 8-এর পড়াশোনার বাইরেও ক্লাস 9-10-এর পড়াশোনা কিছু ইনক্লুড করার চেষ্টা করছি, যাতে করে তুমি অ্যাডভান্স থাকতে পারো, ঠিক আছে? অ্যান্ড বলেও দিছি যে যদি তোমার মনে হয় যে না এটা দেখা লাগবে না, দেখো না, সমস্যা নেই। সো যেটা হচ্ছে কথা যে আমরা যেহেতু ক্লাস একদম তোমাকে প্রিসাইজলি করে দিচ্ছি এইটা, প্লাস এখানে এক্সামও আছে, প্লাস দেখলাম যে ক্লাস কন্টেন্টও তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে, প্লাস এটার কারণে আসলে মনে হয় না যে আসলে তোমার বাইরে কিছু দরকার আছে। তুমি জাস্ট নিজে পড়বা, স্কুলে যাবা, বাসায় এসে ধরো হচ্ছে রেকর্ডেড ক্লাস দেখবা, ঠিক আছে? এখানে রেকর্ডেড ক্লাস দেখলে আসলে টাইম ওয়েস্ট হচ্ছে না, এক্সামও সেই কিন্তু এক্সামও দিতে পারতেছে, তাহলে আসলে আর তেমন কিছু দরকারও লাগছে না। সো ভাইয়ারা, তোমরা যারা এখনো আসলে পড়াশোনাটা শুরু করোনি, তোমাদের বার্ষিক কিন্তু খুবই সামনে, তোমরা আর দেরি করো না, নিজেদের প্রিপারেশনটাকে অবশ্যই তোমরা ঠিক করো, এবং তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনা বা তোমাদের আসলে ইন্টারেস্টটা কথা এটা কিন্তু খুঁজে নেওয়ার সময়টা কিন্তু এখনই। তুমি যদি মনে করো যে না আমি কি হতে চাই, তুমি এখনই তোমার কাছে এটা রাইট সময়, কারণ তুমি যত সামনের দিকে আগাবা তোমার পরিবর্তন তোমার মধ্যে হবে। যেমন প্রথমে আমরা ভাবতাম, আমি নিজে ভাবতাম যে প্রথমে আমি হচ্ছে পাইলট হবো, পাইলট হবো আকাশে, ঠিক আছে? তো এইভাবে ইন্টারেস্ট কিন্তু চেঞ্জ হতে থাকে, বাট এই চেঞ্জগুলো তুমি তখনই আসলে তুমি আসলে রাইট ডিসিশনে বা ঠিকভাবে তুমি আসলে অর্জন করতে পারবা যখন কিন্তু তোমার আসলে বেসিকগুলো খুব ভালো হবে, ঠিক আছে? সো সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।